জাদুকরি লেহেঙ্গার পরিণ চাঁদের ছোট্ট একটি গ্রামে কবিতা তার সৎ মায়ের সাথে বাস করত। কবিতা একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখে সে একটা রূপকথার জগতে চলে এসেছে। আরে বাহ, কত সুন্দর একটা জায়গা এটা! এখানে তো সব কিছুই জাদুকরি। ওয়াও, গাছটা কত সুন্দর লাগছে! হ্যাঁ কবিতা, এটা একটা জাদুকরি জগৎ, আর তুমি এখন সেই জগতে আছো। কি? জাদুকরি জগৎ? আমি সত্যি সত্যি জাদুকরি জগতে এসেছি। সঙ্গীতা একটু সামনে এগিয়ে যায় আর দেখতে পায় এক অসাধারণ সুন্দর লেহেঙ্গার কাজ। আরে বাহ, এটা তো জাদুকরি লেহেঙ্গার কাজ। আমার তো পরার মতো কোনো কাপড়ও নেই। এখনই এই গাছ থেকে সুন্দর কিছু লেহেঙ্গা তুলে নিই। আরে, এটা কি? এটা ছিঁড়ছে না কেন? নিচে নেমে আয়। আরে, এটা তো আরো উপরে উঠে গেল। ঠিক তখনই কবিতার কানে তার সৎ মায়ের গলা ভেসে আসে। আরে ও রানী, আজ ঘুমাতে থাকবি নাকি? উঠে ঘরের কাজকর্ম করবি না? সব সময় কুম্ভকর্ণের মতো ঘুমায়। কবিতা তখন মনে মনে বলতে থাকে, কি সুন্দর স্বপ্ন ছিল! ইস, যদি আমি এই জাদুকরি লেহেঙ্গাগুলো নিজের হাতে ছুঁতে পারতাম। উঠবি না, নাকি এভাবেই পাগলের মতো হাসতে থাকবি? গতকালের মার খেয়েও ভুলে গেছিস নাকি? না মা, যাচ্ছি এখনই। এই বলে কবিতা কাজে লেগে যায়। ঠিক তখনই তার সৎ বোন অনন্যা ঘুম থেকে ওঠে। আরে, 10টা বেজে গেছে। আজ আমাকে শপিং এ যেতে হবে। তাড়াতাড়ি গোসল করে আসি। তারপর অনন্যা একটা ড্রেস নিয়ে কবিতাকে বলে, শোন কাজের মেয়ে, আমার এই ড্রেসটা ভালো করে আয়রন করে দে। আমি গোসল করতে চাচ্ছি। ভালো করে করবি, না হলে মাকে বলে আবার তোকে মার খাওয়াবো। এই বলে অনন্যা গোসল করতে চলে যায়। কবিতা তাড়াতাড়ি অনন্যার ড্রেস আয়রন করতে শুরু করে। আরে বাহ, অনন্যা, এই ড্রেসটা কত সুন্দর! এই ড্রেসটা পরে একেবারে পরীদের মতো লাগবে অনন্যাকে। ইস, আমি যদি এমন একটা সুন্দর ড্রেস পরতে পারতাম। তখনই সেখানে অনন্যা চলে আসে আর বলে, তোর কানে কিছু ঢুকছে না নাকি? কবে থেকে তোর কাছে এই ড্রেসটা চাইছি। আরে হ্যাঁ অনন্যা, এই নাও তোমার ড্রেস। আরে, তুই এটা কি করেছিস? তুই আমার সবচেয়ে প্রিয় ড্রেসটা এভাবে পরিয়ে ফেলেছিস। আমি তোকে ছাড়বো না। মা, ও মা, দেখো না, এই কবিতা কি করেছে। আরে কি হয়েছে? আবার কি করলো এই অভাগিনী? মা, দেখো না, ও আমার সবচেয়ে দামি ড্রেসটা পরিয়ে দিয়েছে। কি রে অভাগিনী, আমার মেয়ের ড্রেসটা পরিয়ে দিয়েছিস কেন? মা, আমার কিছু জানা নেই। আমি শুধু আয়রন করছিলাম। আমি ড্রেসটা পরাইনি মা। একে তো ভুল করিস, তারপর আবার মিথ্যা কথা বলিস। দেখছি তোর জিভ অনেক বেশি চলছে। দাঁড়া, তোকে এখনই দেখাচ্ছি। এই বলে সৎমা কামিনী কবিতাকে খুব মারতে থাকে। মা, ও এমনিতেই ঠিক হবে না। যদি ওকে এখনই না তাড়ানো হয়, ভবিষ্যতে আরো বিপদ করবে। ওকে বাড়ি থেকে বের করে দাও। তুই একদম ঠিক বলেছিস। এই মেয়ে কোনো কাজেই আসে না, শুধু খেয়ে খেয়ে যাচ্ছে। চল বের হ আমার বাড়ি থেকে। মা, মা, দয়া করে আমাকে মাফ করে দিন। এই পৃথিবীতে আপনাদের ছাড়া আমার আর কেউ নেই। আমি কোথায় যাব? মা, আপনি যা বলবেন আমি তাই করব। আমাকে বের করে দিবেন না প্লিজ। মা, ওর কথায় বিশ্বাস করো না, না হলে আবারও এই ভুল করবে। ঠিক আছে, আমি তোকে এক শর্তে এই বাড়িতে থাকতে দেব। তুই বাইরে গিয়ে কাজ করবি, আর নিজের উপার্জনের টাকায় আমার মেয়ের জন্য একদম সেই রকম ড্রেস কিনে আনবি। তখনই আমি তোকে এই বাড়িতে আবার থাকতে দেব। আমি এখন কোথায় যাব? কিন্তু আমি বুঝতে পারছি না, ড্রেসটা তো আমি পরাইনি। আমি নিজ হাতে ওটা আয়রন করেছিলাম, তবে ওটা হঠাৎ করে পরে গেল কিভাবে? এখন আমি সেই রকম আরেকটা ড্রেস কোথা থেকে আনবো? কবিতা সারাদিন কাজ খুঁজে এখানে ওখানে ঘুরে বেড়ায়, কিন্তু কোথাও কাজ পেল না। এক দোকানদারের সামনে গিয়ে বলে, মালকিন, আপনার দোকানে কোনো ছোটখাটো কাজ পাবো কি? না, এখন এখানে কোনো কাজ নেই। কে জানে কাজের অজুহাতে দোকান থেকে কিছু চুরি করে পালিয়ে যাবে নাকি। তোর চেহারা তো ঠিক ভিখারিনীর মতো। চল এখান থেকে।
সবার কাছ থেকেই কবিতা অপমানিত হয়। এভাবেই সন্ধ্যা নেমে আসে, আর ক্লান্ত হয়ে সে মাটিতে বসে। তীব্র ক্ষুধায় তার পেট কাঁপছে। ক্ষুধার জন্য মনে হচ্ছে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। আমার তো 1 টাকাও নেই, এখন আমি কি করব? ঠিক তখনই তার কানে মন্দিরের ঘন্টার শব্দ আসে। লাখ লাখ ধন্যবাদ ভগবান, তুমি আমার খাবারের ব্যবস্থা করেছো। তারপর ববিতা মন্দিরে গিয়ে কিছু প্রসাদ নেয় আর এক গাছের নিচে বসে খেতে শুরু করে। সে প্রথম লোকমাতে মুখে তুলতেই যাচ্ছিল, তখন এই বৃদ্ধ ভিখারি এসে বলে, মেয়ে, আমি অনেক দিন ধরে কিচ্ছু খাইনি, আমি খুব ক্ষুধার্ত, একটু খেতে দে মা, তোর দোয়া লাগবে, আমাকে সাহায্য কর মা। মা, এই নিন, এই খাবার আপনি খান, বেঁচে থাক মা, ভগবান যেন তোমার সব সময় সাহায্য করে। এই করে বৃদ্ধ ভিখারিনী চলে যায়। কবিতা মন খারাপ করে হাঁটতে শুরু করে। তখনই সে দেখতে পায় এক হরিণী তার আশেপাশে লাফাচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে হরিণীটা যেন আমাকে কিছু বলতে চাইছে। প্রিয় হরিণী, শান্ত হও, বলো আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি। এই শুনে হরিণী চলে যেতে শুরু করে। ওহ, বুঝেছি, তুমি আমাকে কোথাও নিয়ে যেতে চাইছো। ঠিক আছে, আমি প্রস্তুত, চলো। হরিণী তাকে এক আশ্চর্য গাছের কাছে নিয়ে যায়। গাছটি থেকে এক আশ্চর্য রোশনি বের হতে থাকে। দেখতে দেখতে সেই গাছটি জাদুকরি লেহেঙ্গার কাছে রূপান্তরিত হয়, আর হরিণীটি এক সুন্দর পরীতে রূপ নেয়। ভয় পেও না কবিতা, তুমি এবার স্বপ্ন দেখছো না, এটা বাস্তব। কি? আমার স্বপ্নের জাদুকরি লেহেঙ্গা? এটা সত্যি কিভাবে হতে পারে? হ্যাঁ কবিতা, যারা সৎ, ভালো মন নিয়ে স্বপ্ন দেখে তাদের স্বপ্ন একদিন সত্যি হয়। তুমি সব সময় অন্যদের সাহায্য করেছো, আর যারা অন্যকে সাহায্য করে তাদের সাহায্য করতেই আমরা কোনো না কোনো রূপে ফিরে আসি। কবিতা, জাদুকরি গাছটা অদৃশ্য হওয়ার আগে তুমি তোমার জন্য একটি সুন্দর লেহেঙ্গা নিয়ে নাও। কিন্তু পরে আমি এই লেহেঙ্গাটা নিতে পারি না, আমার বোন অনন্যার জন্য ঠিক এমনই একটা লেহেঙ্গা দরকার। ওর প্রিয় লেহেঙ্গাটা আমার ভুলে পড়ে গিয়েছিল। সাদাসিধে কবিতা, সেই ড্রেসটা তুমি পরাওনি। তুমি যখন সেটা আয়রন করে দিয়ে অনন্যাকে পরতে দিয়েছিলে, ঠিক তখনই সে ওটা পাল্টে দিয়েছিল, যাতে সে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে। কি? অনন্যা আমার সঙ্গে এমন করলো কেন? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই নাও অনন্যা ড্রেস। এখন তুমি গাছ থেকে নিজের জন্য একটা সুন্দর লেহেঙ্গা নিয়ে নাও। তারপর কবিতা লেহেঙ্গা নিয়ে করিকে ধন্যবাদ জানায়। ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে আসে। তুই কোথা থেকে এলি? তোর হাতে এত সুন্দর লেহেঙ্গা কোথা থেকে এলো? অনন্যা, এই লেহেঙ্গা আমার, এটা আমাকে জাদু করে পরিয়ে দিয়েছে। আর এই নাও তোমার ড্রেস। মা, দেখো তো, এটা কোথা থেকে যেন চুরি করে এনেছে। না অনন্যা, এমনটা বলো না, আমি সত্যি বলছি, এটা আমাকে জাদু করে পরিয়ে দিয়েছে। ভালো, আমাকে দে তাহলে লেহেঙ্গাটা, আমি এটা পরবো। না অনন্যা, তুমি এটা পরতে পারবে না। তুই আমায় আটকাবি? এই বলে অনন্যা লেহেঙ্গা পরে নেয়। মা, অনন্যাকে থামান, না হলে বড় বিপদ হয়ে যাবে যে। আর তখনই ভিতর থেকে অনন্যার চিৎকার আসে। মা, মা, আমার মুখ সাদা থেকে কালো হয়ে গেল। এটা এই লেহেঙ্গার কারণে। এখন এটা আমার শরীর থেকেও সরছে না। মা, কিছু করো। কি রে অভাগিনী, তুই লেহেঙ্গায় কি জাদু টোনা করে এনেছিস যে আমার মেয়ের এই দশা? মা, আমি আগেই বলেছিলাম এই লেহেঙ্গা শুধু আমার জন্য। এখন শুধু জাদুকরি গাছই এই উত্তর দিতে পারবে। চলো আমার সঙ্গে। তারা সবাই সেই গাছের কাছে যায়। পরি বলে, এটা তোমার মেয়ের কর্মফলের ফল। লোভী ও মিথ্যাবাদীদের এই পরিণতি হয়। তোমরা মা মেয়ে মিলে কবিতার উপর অনেক অত্যাচার করেছ, এটা তারই শাস্তি। জাদুকরি গাছ, দয়া করে এদের ক্ষমা করে দিন।
ও আমার মা, ও আমার বোন। যদি ওদের কোনো ভুল হয়ে থাকে তাহলে তার শাস্তি আমায় দিন, কিন্তু ওদের মাফ করে দিন। এই কথা শুনে অনন্যা ও তার মা নিজেদের ভুল বুঝতে পারে আর কবিতার কাছে ক্ষমা চায়। তারপর জাদুকরি গাছ অনন্যাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেয়। সবাই একসাথে আনন্দে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিও। জাদুকরি ৩ বই। মিতা এবং সন্ধ্যা তাদের বাবা মায়ের সাথে কিষানপুর নামক একটি ছোট্ট গ্রামে থাকতেন। মিতা এবং সন্ধ্যার বাবা মা গ্রামের একটি ছোট্ট কারখানায় কাজ করতেন। তারা খুবই দরিদ্র ছিলেন, তাই স্বামী স্ত্রী উভয়কেই ঘরের বাইরে কাজ করতে হতো, যাতে তারা মিতা এবং সন্ধ্যাকে ভালোভাবে লালন পালন করার জন্য পর্যাপ্ত অর্থ উপার্জন করতে পারে। একদিন স্বামী স্ত্রী উভয়ই কাজ করতে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ একটি বিশাল ট্রাক তাদের ধাক্কা দেয়। সংঘর্ষটি খুব জোরালো ছিল এবং এর ফলে স্বামী স্ত্রী উভয়ই গুরুতর আহত হন। মিতা এবং সন্ধ্যার বাবা ঘটনাস্থলেই মারা যান, কিন্তু তাদের মায়ের নিঃশ্বাস তখনও তার শরীর আটকে ছিল। মিতা এবং সন্ধ্যা যখন এই সব জানতে পারে তখন দুই বোনই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মা, বাবা, কি হয়েছে? তোমরা আমাদের এভাবে ছেড়ে যেতে পারো না। তোমাদের ছাড়া আমি কিভাবে বাঁচবো? তারপর মিতার মা মিতা এবং সন্ধ্যাকে ইশারায় ডেকে বলেন, মা, আমাদের ক্ষমা করো। আমরা দুজনেই তোমাদের ভালো জীবন দিতে চেয়েছিলাম, কিন্তু ঈশ্বরের হয়তো অন্য কিছু ইচ্ছা আছে। কিন্তু হ্যাঁ, আমরা চলে যাওয়ার পর তোমার কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে তোমাদের মামার বাড়িতে যাওয়া উচিত। তোমার মামা খুব ভালো, তিনি তোমাদের যত্ন নেবেন। আমার আশীর্বাদ তোমাদের দুজনের সাথেই আছে। ঈশ্বর তোমাদের সবসময় সুখে রাখুন। এই বলে মিতা এবং সন্ধ্যার মাও মারা যান। দুই বোনই তাদের ভাগ্যের জন্য অনেক কাঁদে এবং তারপরও কোনোভাবে অন্যদের সাহায্যে তারা তাদের বাবা মায়ের শেষকৃত্য করে এবং তাদের বাড়িতে আসে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। দিদি, কি হয়েছে? বাবা মা ছাড়া আমরা কিভাবে বাঁচবো? আমি যদি তাদের সাথে মারা যেতাম তাহলেই ভালো হতো। সন্ধ্যা মা চেয়েছিলেন আমাদের চোখের যেন জল না আসে, আমাদের যেন কোনো সমস্যা না হয়। তাই তাদের আত্মার শান্তির জন্য আমাদের খুশি থাকতে হবে এবং এখন আমাদের মামার বাড়ি যেতে হবে। এরপরেই দুজনেই তাদের জিনিসপত্র একটি ব্যাগে ভরে তাদের মামার বাড়ি চলে যায়। দুই বোনই তাদের মামার বাড়ি যাচ্ছিল। পথে তারা বিভিন্ন রঙের 3টি বই দেখতে পায়। একটি বই সবুজ, একটি নীল এবং একটি লাল। 3টি বই খুব নতুন এবং সুন্দর দেখাচ্ছিল। দিদি, এই দেখো, এই 3টি বই রাস্তায় এভাবে পড়ে আছে। মনে হচ্ছে কেউ এখানে রেখে গেছে। যাই হোক, এই বইগুলো দেখতে খুবই ব্র্যান্ডেড। তাদের দাম নিশ্চয়ই খুব বেশি, তাই না? হ্যাঁ, তুমি একেবারে ঠিক বলেছো। 3টি বই খুব নতুন এবং ব্র্যান্ডেড দেখাচ্ছে। আমি জানি না এগুলি কার, কে এখানে এগুলো রেখে গেছে। দিদি, এখানে কেউ দেখা যাচ্ছে না। আমরা এই 3টি বই আমাদের ব্যাগে রাখি। না সন্ধ্যা, এটা করা পাপ। কিন্তু হ্যাঁ, তুমিও ঠিক বলেছ। যদি এই বইগুলো এখানে এভাবে পড়ে থাকে তাহলে কোনো চোর এখান থেকে অবশ্যই চুরি করে নিয়ে যাবে। আমরা এগুলো আমাদের সাথে নিয়ে যাচ্ছি। কে জানে, তাদের মালিক হয়তো এগুলো খুঁজে পেয়েছে। এরপর মিতা তার ব্যাগে 3টি বই রাখে, কিন্তু দুই বোনই জানতো না যে ওই 3টি বই সাধারণ বই নয়, বরং তাদের কাছে জাদুকরি বই আছে। কিছুক্ষণের মধ্যেই দুই বোনই তাদের মামার বাড়িতে পৌঁছে যায়। তাদের মামার কাছে সবকিছু খুলে বলে। তার বোনের মৃত্যুর সংবাদ শুনে তার মামার খুবই খারাপ লাগে। সে খুব কাঁদে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে দিদি আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু তোমরা দুজনেই চিন্তা করো না, দিদি আমাকে তোমাদের দায়িত্ব দিয়েছে। আমি তোমাদের দুজনেরই ভালো যত্ন নেব। তোমরা আমার মেয়ে দিবার মতো ভালো জীবনযাপন করবে। ধন্যবাদ মামা, হয়তো সেই কারণেই মা তোমার কাছে আসতে বলেছে। তারপরে মামি বলেন, হ্যাঁ, তোমার মা মনে করেন যে এই বাড়িটি কোনো ঘর নয়, একটি এতিমখানা। তাই তিনি তোমাদের সবাইকে এখানে পাঠিয়েছে। তোমার জিভ নিয়ন্ত্রণ করো। তুমি আমার মৃত বোনের কথা বলছো। আর হ্যাঁ, এখান থেকে মিতা আর সন্ধ্যা
কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। আমি কাল সন্ধ্যায় শহরে যাচ্ছি, কিন্তু তোমাকে তাদের দুজনেরই ভালো করে যত্ন নিতে হবে। আমি চাই না দিদি চলে যাওয়ার পর তাদের কোনো সমস্যা হোক। সেই সময় মিতা সন্ধ্যার মামি অর্থাৎ মোহিনী কিছু বলেন না, কিন্তু তার স্বামী চলে যাওয়ার পর তিনি দুই বোনকে তার ঘরে ডেকে বলেন, তোমরা দুজনেই মনোযোগ দিয়ে শোনো। এটা কোনো এতিমখানা নয় যেখানে তোমরা মাথা উঁচু করে এসেছো। এখানে থাকতে চাইলে তোমাদের কাজ করতে হবে। তোমাদের দুই বোনকে সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার, কাপড়, বাসনপত্র এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যন্ত ঘরের সমস্ত কাজ করতে হবে। তোমাদের দুই বোনকে রান্নাঘরের দেখাশোনা করতে হবে। মিতা রান্না করবে আর ঘর পরিষ্কার করবে তোমার ছোট বোন। চিন্তা করো না মামি, আমি একাই সব কাজ করতে পারবো। সন্ধ্যা এখনো ছোট, সে এত কাজ করতে পারবে না। সে ঘরের কাজকর্মও জানে না। সে খাবার খেতে জানে, ঠিক যেভাবে খায় সেও একইভাবে কাজ করবে। তার মামার স্বভাব থেকে দুই বোনই ভেবেছিল যে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারবে, কিন্তু যা হয় তার ঠিক বিপরীত। দুই বোনই সারের মতো কাজ শুরু করে। দিন শেষ হয় কিন্তু দুই বোনের কাজ শেষ হয় না। কাজ করার সময় সন্ধ্যার হাতে ফোসকা পড়ে। দিদি, দেখো না আমার হাতে ফোসকা পড়েছে। চলো এখান থেকে চলে যাই দিদি, চলো ফিরে যাই। আমরা আমাদের বাড়িতে থাকবো। সন্ধ্যা, এই বাড়িটা আমাদের নয়, এই বাড়িটা ভাড়া বাড়ি। ওই বাড়িতে থাকতে হলে আমাদের ভাড়া দিতে হবে, যা আমাদের নেই। তাই বাধ্য হয়ে এখানেই থাকতে হবে। সারাদিন কাজ করার পর দুই বোনই ক্লান্ত হয়ে তাদের ঘরে যায়। সেখানে মিতা সন্ধ্যাকে বসিয়ে মোহিনীর কাছে খাবার আনতে আসে। মামি, তুমি বলেছিলে সারাদিন কাজ করার পর তুমি আমাদের খাবার দেবে। আমরা দুজনেই খুব ক্ষুধার্ত, আমরা দুজনেই সকাল থেকে কিচ্ছু খাইনি। দয়া করে আমাদের খাবার দাও। এখানে অপেক্ষা কর, আমি এখনই এনে দিচ্ছি। এই বলে মোহিনী রান্নাঘরে যায় আর 2 দিনের পুরনো বাসি রুটি এবং একটি পেঁয়াজ নিয়ে আসে এবং দুই বোনের হাতে তুলে দেয়। মামি, এটা কি? তুমি কি দেখতে পাচ্ছ না? এটা খাবার। কিন্তু মামি, এটা তো বাসি রুটি আর পেঁয়াজ, আমরা এটা কিভাবে খাবো? আর যাই হোক, সন্ধ্যা শুধু শুকনো খাবার কিনে খেতে পারে। যদি তোমার কাছে সবজি না থাকে তাহলে আমাকে 1 গ্লাস দুধ দাও, আমি ওকে দুধের সাথে রুটি খাওয়াবো। তুমি কি করে মনে করো এই বাড়িটা একটা হোটেল? আমি তোমাকে দুধ রুটি সবকিছু দেব। তোমাকে যা দেওয়া হবে তা খেয়েই তোমাদের বেঁচে থাকা উচিত। আর তোমার বোন রাজকন্যা নয়। বেচারা মিতা আর কিছু বলে না। দিদি, এটা কেমন পশুর মতো খাবার? মামি সারা দিন আমাদের এত কাজ করে এটা খেতে দিল। আমার মনে হচ্ছে আমাদের ভাগ্য ফুরিয়ে গেছে, তাই আমাদের সাথেই এইসব হচ্ছে। তারপর পথে যাওয়া বই থেকে একটা শব্দ ভেসে আসে, কিন্তু এখন তোমার ভাগ্য বদলে যাবে। আরে, এই শব্দ কোথা থেকে এলো? দুই বোনই পিছনে ফিরে তাকায় এবং তাদের পিছনে ওই 3টি জাদুর বই দেখতে পায়। ভয় পেও না, আমরা 3জনই জাদুর বই, যা তুমি রাস্তা থেকে তুলে এনেছিলে। আমরা 3জনই তোমাকে সাহায্য করতে চাই। কি ধরনের সাহায্য? আমরা 3জনই জাদুর বই এবং আমাদের 3জনেরই আলাদা আলাদা ক্ষমতা আছে। যদি তুমি নীল বইটি খুঁজে পাও, যদি তুমি যে কোনো খাবার স্পর্শ করো এবং এটি সম্পর্কে চিন্তা করো, তাহলে তুমি সেই খাবার পাবে। যদি তুমি সবুজ বইটি স্পর্শ করো এবং যে কোনো পরিমাণ সম্পর্কে চিন্তা করো, তাহলে তুমি সেই পরিমাণ পাবে। আর যদি তুমি আমাকে স্পর্শ করো, তুমি যাই ভাবো তাই বিপরীত ঘটবে। তাই তোমাকে আমাকে সাবধানে ব্যবহার করতে হবে। এই সব শুনে উভয় বোনই খুব খুশি হয় এবং ওই 3টি জাদুর বইকে ধন্যবাদ জানায় এবং পেট ভরে খায়। পরের দিন সকালে দুই বোন মোহিনীর কাছে গিয়ে বলে, মামি, আমরা দুই বোনই এখান থেকে চলে যাওয়ার কথা ভেবেছি। আমরা দু বোনই আর তোমার উপর বোঝা হতে চাই না। ভালোই হয়েছে, তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে চলে যাও। দুই বোনই তাদের সমস্ত জিনিসপত্র এবং 3টি জাদুর বই নিয়ে সেখান থেকে চলে যায়। সে চলে যায় এবং তারপরেই সেই 3টি বইয়ের সাহায্যে সে একটি খুব বড় বাড়ি তৈরি করে এবং একটি ভালো জীবনযাপন শুরু করে। বন্ধুরা, যদি তোমাদের আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। এবং হ্যাঁ বন্ধুরা, এরকম গল্প দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে তোমরা এরকম আকর্ষণীয় গল্প দেখতে পাও। আমি আবার তোমাদের সাথে নতুন কিছু গল্প নিয়ে দেখা করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। পরিদের জাদুর ফুলের গাছ।
আজ বনে একটিও ফুল দেখা যাচ্ছে না। মনে হচ্ছে মিতালির মেয়ে আবার আমাদের সামনে এসে সব ফুল তুলে নিয়েছে। দিদি, আমরা এখন কি করব? যদি আমরা ফুল না পাই তাহলে বাজারে কি বিক্রি করব? মনে হচ্ছে আজও আমাদের ক্ষুধার্ত ঘুমাতে হবে দিদি। চলো একটু এগিয়ে যাই। হতে পারে এমন কিছু গাছ বাকি আছে যেখানে ফুল ফুটেছে। চলো না দিদি, যাই। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট করে জানাও। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দুই বোনই ফুলের খোঁজে বনের মধ্যে এগিয়ে যেতে থাকে। ধীরে ধীরে তারা দুজনে ঘন বনের সেই অংশে পৌঁছায় যেখানে কোনো সাধারণ মানুষ যেতে সাহস করে উঠতে পারে না। হঠাৎ তারা একটা হালকা আভা দেখতে পায়। ওখানে দেখো, কিছু একটা জ্বলছে। হ্যাঁ দিদি, এটা একটা সিঁড়ির মতো দেখাচ্ছে। এটা খুব সুন্দর। চলো দিদি যাই, ওখানে আমরা কাছে গিয়ে দেখি। চলো না দিদি। না, আমার এখানে ভালো লাগছে না। এই জঙ্গলে কেউ আসে না বা যায়ও না, এবং এই উজ্জ্বল সিঁড়িটি অবশ্যই কোনো না কোনো জাদু। চলো এখান থেকে ফিরে যাই, আমার এখানে ভয় করছে। প্লিজ দিদি, একবার গিয়ে দেখি। আমরা তো কিছু করব না, আমরা শুধু দেখবো এবং ফিরে আসবো। প্লিজ দিদি, প্লিজ রাজি হও, প্লিজ যাই না ওখানে। অবশেষে রিমা রাজি হয় এবং দুই বোন ধীরে ধীরে উজ্জ্বল সিঁড়ির দিকে এগিয়ে যায়। কাছে পৌঁছানোর সাথে সাথে তারা দুজনেই অবাক হয়ে যায়। সেই সিঁড়িটি আকাশের দিকে বাতাসে উপরে উঠছিল, এবং তাও স্বপ্নের মতো জ্বলন্ত আলো দিয়ে তৈরি। সেই সিঁড়ি থেকে একটি দুর্দান্ত আলো বেরিয়ে আসছিল। এটা সত্যি আকাশে উপরে উঠছে, কিন্তু এটি কোথায় যাচ্ছে? তারা দুজনেই এই কথা ভাবছিল। হঠাৎ তাদের কানে পায়েলের শব্দ প্রতিধ্বনিত হয়। মনে হচ্ছে কেউ আসছে। তাড়াতাড়ি এসো, দেখো এখানে সেই প্রাসাদটি দেখা যাচ্ছে। চলো আমরা সেই প্রাসাদের বাগানে লুকিয়ে থাকি, কেউ আমাদের দেখবে না। হ্যাঁ দিদি, তাড়াতাড়ি এসো। চলো আমরা ওই প্রাসাদের পেছনে যাই। তারা দুই বোন প্রাসাদের কাছে বাগানে গিয়ে একটি বড় গোলাপ গাছের আড়ালে লুকিয়ে পড়ল। গাছের পাতার ফাঁক দিয়ে তাকিয়ে তারা দেখতে পেল আকাশ থেকে নেমে আসা সিঁড়িতে দুটি অতি সুন্দরী পরী ধীরে ধীরে নেমে আসছে। তাদের পোশাক ছিল মুক্তা আর রেশমের তৈরি। তাদের চুলে ছিল একটা জাদুকরি চকচকে ভাব, এবং তাদের পিঠে ছিল সুন্দর সোনালি ডানা। দুজনেই দেখতে খুব সুন্দর এবং খুব মায়াবী। দেখো চন্দ্রিকা, আজ সূর্যের আলো কত সুন্দর দেখাচ্ছে। এই পৃথিবীর সুবাস আমার খুব পছন্দ। হ্যাঁ, কিন্তু রানী আমাদের কি বলেছে মনে আছে? আমাদের বেশি দিন মানুষের জগতে থাকতে হবে না। আমাদের এখানে দ্রুত কাজ শেষ করে ফিরে যেতে হবে। এই বলে পরীরা দুজনে প্রাসাদের দিকে এগোচ্ছিল। এরা সত্যি পরী? মনে হচ্ছে আমরা পরীদের জগতে এসেছি। দিদি, এই জায়গা, এই প্রাসাদ, এই পরী, এই সবই এত সুন্দর। এসো দিদি, চলো পরীর কাছে আমরা সাহায্য চাই। আমি বইয়ে পড়েছিলাম পরীরা সব সময় গরিবদের সাহায্য করে। এসো দিদি, প্লিজ এসো। চুপ থাকো, দেখো সে আমাদের দিকে আসছে। কে? কে ওখানে? কে ওখানে? এসো, বেরিয়ে এসো। দেখো, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, বেরিয়ে এসো। এই কথা শুনে তারা আর রিমা ফুলের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে, কাঁপতে কাঁপতে। তোমরা দুজনেই মানুষ, তাহলে এখানে এভাবে কি করছো? তুমি কি জানো এটা আমাদের পরীদের তৈরি একটা জাদুকরি পথ? আর তুমি এই প্রাসাদটি দেখছো? এই প্রাসাদটা আমাদের পরীদের জাদুকরি প্রাসাদ। আমরা ভুল করেছি পরী, দয়া করে আমাদের ক্ষমা করে দাও। দিদি, একবার পরীর কাছে সাহায্য চাইতে চেষ্টা করো, প্লিজ দিদি। চুপ করে এখান থেকে চলে যাও, অপেক্ষা করো। শোনো, তুমি কি আমাদের কিছু বলতে চাও? বলো, তুমি কি বলতে চাও? পরি, আমরা দুই বোন এতিম। এই পৃথিবীতে আমাদের কেউ নেই। আমরা কোনোভাবে জঙ্গল থেকে ফুল তুলে মন্দিরে বিক্রি করে বেঁচে থাকার চেষ্টা করি। কিন্তু গত কয়েকদিন ধরে মিতালি নামের একটি মেয়ে আমাদের সামনে এসে জঙ্গলের সব ফুল তুলে নেয়, যার কারণে আমরা কিছুই আয় করছি না। আমরা 2 দিন ধরে কিছুই খাইনি। তুমি কিভাবে জানো যে মিতালি জঙ্গল থেকে সব ফুল তুলে এনেছে? পরি, আমরা তা জানি না, কিন্তু মিতালি কয়েকদিন আগে আমাদের হুমকি দিয়েছিল যে যদি আমরা মন্দিরের বাইরে ফুল বিক্রি বন্ধ না করি তাহলে সে জঙ্গল থেকে সব ফুল চুরি করবে, যাতে আমরা আর কখনো ফুল বিক্রি করতে না পারি। কি? এর মানে মিতালি জঙ্গলের সুন্দর গাছগুলোতে ওষুধ ব্যবহার করেছিল?
যাতে এই গাছগুলো আর কখনো ফুল না ফোটাতে পারে। এর মানে হলো রানী মায়ের সন্দেহ একেবারেই সঠিক ছিল। এই সবই সেই দুষ্ট মেয়েটি করেছে। আচ্ছা, তোমরা দুই বোন চিন্তা করো না, আমরা পরীরা সবসময় ভালো মানুষকে সাহায্য করি। তুমি কি এই প্রাসাদটি দেখো? এই প্রাসাদের ভেতরে যাও এবং যত খুশি সোনা রূপা নিয়ে যাও। না পরি, আমরা সোনা রূপা চাই না। আমরা শুধু প্রতিদিন তাজা ফুল বিক্রি করতে চাই। আমরা এতেই বেঁচে থাকবো, কারণ আমাদের মা সব সময় কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে শিখিয়েছেন, এবং আমরা দুই বোনই আমরা আমাদের কঠোর পরিশ্রম করে জীবনযাপন করতে চাই। যদি তুমি আমাকে কিছু দিতে পারো, তাহলে আমাকে একটি সুন্দর গাছ দাও পরি। হ্যাঁ পরি, দিদি একেবারে ঠিক বলছে। ও বাহ, তুমি খুব ভালো আর তোমার মনও খুব ভালো। এই প্রাসাদের প্রথম গেটে তুমি একটি খুব সুন্দর জাদুকরী ফুলের গাছ পাবে। এই ফুলগুলো কখনো স্নান হবে না এবং কখনো শেষ হবে না। তুমি এটা নিয়ে তোমার উঠোনে লাগাও, তোমরা কখনোই ফুলের অভাব হবে না। আর দূর দূরান্ত থেকে মানুষ তোমাদের ফুল কিনতে আসবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। এই বলে দুই বোনে ওই জাদুকরী প্রাসাদের প্রথম গেটের কাছে যায়। তারপর তারা দেখতে পায় যে সেখানে একটি খুব সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে এবং কাছে প্রচুর সোনা রূপার মুদ্রা রাখা আছে। তারপর হঠাৎ সোনা রূপার মুদ্রা থেকে একটি আওয়াজ ভেসে আছে। আরে, এটা কি? তুমি কি এই সাধারণ গাছটিকে তোমার সাথে নিয়ে যাচ্ছ? আরে, যদি তোমাকে এটা নিতেই হয় তাহলে আমাদেরও তোমার সাথে নিয়ে যাও। আমরা ওই জাদুকরি প্রাসাদের জাদুকরি মুদ্রা। আমরা তোমার দারিদ্র্য চিরতরে শেষ করতে পারি। আর আমরা তোমাকে এত ধনী করতে পারি যে তুমি তোমার পুরো জীবন আরামে কাটাতে পারো। চলো, আমাকে তাড়াতাড়ি তোমার সাথে নিয়ে যাও। না না, আমরা টাকা চাই না। এই কথা বলার পর দুই বোনই ঐন্দ্রজালিক প্রাসাদ থেকে একটি গাছ বের করে এবং পরীকে ধন্যবাদ জানিয়ে তাদের বাড়িতে ফিরে আসে এবং ঐন্দ্রজালিক প্রাসাদের গাছগুলো তাদের বাড়ির উঠোনে লাগায়। পরের দিন সকালে যখন সে ঘুম থেকে উঠে, সে দেখে যে ঐন্দ্রজালিক প্রাসাদটি একটি গাছে পরিণত হয়েছে এবং এতে খুব সুন্দর এবং আশ্চর্যজনক ফুল ফুটেছে, যার সুবাস দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। দিদি, এই ফুলটি খুব সুন্দর। এর আগে আমি কখনো এমন ফুল দেখিনি। হ্যাঁ তারা, আমিও আমার জীবনে এত সুন্দর ফুল আগে দেখিনি। এরপর দুই বোনে ফুলগুলো তুলে বিক্রি করতে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা সব ফুল বিক্রি হয়ে যায়। অন্যদিকে এখন মিতালির কাছ থেকে কেউ ফুল কেনে না। এটা দেখে মিতালি খুব ঈর্ষান্বিত হয়। এভাবেই দিন কেটে যায়। সিতারার ফুল কয়েকদিনের মধ্যে পুরো গ্রামে বিখ্যাত হয়ে যায়। এখন অন্য গ্রাম থেকে মানুষ তারার ফুল কিনতে শুরু করেছে, কারণ তারা ফুলগুলো খুব সুন্দর এবং মনোমুগ্ধকর। কিন্তু কেউ মিতালির ফুল কিনে না। রিমা এবং তারার ফুলের মধ্যে এত বিশেষ কি যে সবাই তার কাছে ফুল কিনে? সেই আশ্চর্যজনক ফুলের গাছটি কোথা থেকে পেলো? আমাকে খুঁজে বের করতে হবে। তারপর মিতালি রিমাকে সেই ফুল সম্পর্কে সবকিছু প্রকাশ করতে বাধ্য করে। তাই এইসব ঘটছে পরিজাদুর প্রাসাদের ফুলের কারণে। আমাকে সেখানে যেতে হবে এবং একই রকম একটি গাছ আনতে হবে। এই ভেবে মিতালি ও পরিজগতে নির্মিত জাদুর প্রাসাদে পৌঁছে যায় এবং সে সরাসরি জাদুর প্রাসাদে প্রবেশ করে। বাহ! সেই বুকারিমা বলেছিল যে আমি এখানে একটি ফুলের গাছ পাবো, কিন্তু এখানে প্রচুর সোনা এবং রূপা আছে। আমি এখান থেকে সমস্ত সোনা এবং রূপা নিব এবং এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠবো। কেউ এখানে আসার আগে আমি দ্রুত সমস্ত সোনা এবং রূপা সংগ্রহ করে চলে যাই। কেউ দেখবে না। এরপর মিতালি সব সোনা রূপা একটা বস্তায় ভরে সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই সেই দুটি জাদুকরী পরী সেখানে চলে আসে এবং পরীরা বলতে থাকে, তাহলে তুমি সেই দুষ্ট ব্যক্তি যে তার ঈর্ষা এবং হিংসার বশে এই বনের নিষ্পাপ ফুলের উপর রাসায়নিক ঢেলে দিয়েছিলে, যাতে সেগুলোতে আর ফুল না ফুটে কোনোদিনও, তাই না? তুমি সেই ব্যক্তি না? এবং এখন তুমি আমাদের অনুমতি ছাড়াই আমাদের জাদুকরী প্রাসাদে প্রবেশ করেছো এবং প্রাসাদ থেকে সোনা রূপা নিচ্ছ। এই জন্য তোমাকে অনেক বড় শাস্তি দেওয়া হবে। সেই শাস্তি তোমাকে মাথা পেতে নিতে হবে। এই বলে পরি মিতালিকে বানরে পরিণত করে। এটাই তোমার কৃতকর্মের শাস্তি। এখন থেকে তুমি পুরো 1 মাস ধরে এই বনে বানরের মতো এখানে সেখানে ইচ্ছা মতো ঘুরে বেড়াবে। এটাই তোমার সমস্ত রূপের শাস্তি। তোমাকে এই শাস্তি ভোগ করতেই হবে। তবেই তুমি বুঝতে পারবে বিনা কারণে কাউকে কষ্ট দেওয়ার শাস্তি কি। মানুষকে কষ্ট দেওয়ার ফল তুমি এই শাস্তির মাধ্যমে টের পাবে। বন্ধুরা,
তোমরা যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো।